লঘুচাপের প্রভাবে রাজধানীতে সকাল থেকে টানা বৃষ্টি, যানবাহন না পেয়ে নাকাল অফিসগামী মানুষ। বৃষ্টিতে তো স্বস্তি, অফিসে টাইমিং এর বিলম্ব না, এটা বড় জিনিস। বৃষ্টি তো অফিস করতেই হবে, মানে কিছু করার নাই। বারবার পাঠাও বা বাইকের জন্য যে ট্রাই করি, এই সময় আসলে তাদেরকেও সহজ পাওয়া যায় না। রাজবাড়ী ও জামালপুরে বজ্রপাতে 2 জন নিহত। ভয়াল 29 এপ্রিল আজ 1991 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয় উপকূল। প্রাণ হারায় 1,38,000 মানুষ। এখন উপেক্ষিত টেকসই বাঁধ নির্মাণের দাবি। রাজধানীতে র্যাব পরিচয়ে ব্যবসায়ের অর্থ লুট, হাত চোখ বেঁধে ফেলে দেয় পূর্বাচলে। চক্রের মূল হোতা সাবেক পুলিশ সদস্য শাহিন গ্রেফতার হয়েছিলেন আগেও। লাভ দিয়েছে, লাভ দেওয়ার সময় আমার রিক্সার সাথে পাটা বেজে গেছে, তো ওরা আমার সাথে ধরে বসছে, একদম লাভ যেতে দিবে না। 4-5 জন ধরলে যা হয়, আমি তো একা পারার মতো টেনে হেসে নিয়ে যাচ্ছে, বাট আমি যাচ্ছি না। আমি তখন চিল্লাইছি। পশ্চিমবঙ্গে ফের মমতা শুভেন্দু দ্বৈরথ। বিধানসভা নির্বাচনে চলছে শেষ ধাপের ভোট গ্রহণ। 142 আসনে লড়ছেন 1448 প্রার্থী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার দেখবেন বিস্তারিত। রাতভর কালো মেঘে ঢেকে থাকার পর ভোর হতে না হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। আর এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। যারা ছাতা নিয়ে বের হয়েছেন তারাও তীব্র বৃষ্টিতে ভিজেছেন। বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন ছিল কিছুটা কম, ফলে গন্তব্য যেতে ভোগান্তি পোহাতে হয়েছে মানুষকে। বৃষ্টির কারণে রিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন কেউ কেউ। তাই স্বস্তির বৃষ্টিতেও অস্বস্তিতে পড়তে হয় নগরবাসীকে। বৃষ্টিতে তো স্বস্তি, অফিসে টাইমিং এর বিলম্ব না, এটা বড় জিনিস। আর যানজটের তো গাড়িতে আসা যায় না, বাসের সমস্যা, গাড়িগুলো তো রাস্তাটা চলতেছে না, যে কারণে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। গণপরিবহনের সংকট পড়লেও আমরা যদি অ্যাপসের মাধ্যমে যে উবার বা পাঠাও বা বাইকের জন্য যে ট্রাই করি, এই সময় আসলে তাদেরকেও সহজ পাওয়া যায় না। অফিস থেকে তো আমাদের বেরোতে অনেক সমস্যা হয়, ড্রেনের পানি আরো কত ঝামেলা। অস্বস্তি, এত বৃষ্টি আবার মাঝখানে গরম দেয়, অস্বস্তি। একটু মাঝে মাঝে হলে ভালো হয়। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ঝড়ো হাওয়া ও বজ্রপাতের বৃষ্টিতে অনেক নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। আর সকাল থেকে কালো মেঘে ঢেকেছিল দেশের আকাশ। পরে শুরু হয় ঝোড়ো বাতাস, সাথে বৃষ্টি। কোনো কোনো অঞ্চলে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। বজ্রপাতে রাজবাড়ী ও জামালপুরে প্রাণ গেছে 2 জনের। হাওরের অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। আর বৃষ্টির পানি জমতে শুরু করেছে ফসলি জমিতে। দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের শেষ ভাগে তাপমাত্রা কিছুটা বাড়লেও আকাশ মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে বাতাস। নেত্রকোনার কংস নদীর জারিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আর এদিকে খারাপ আবহাওয়ার কারণে 2 দফায় 2.5 ঘন্টা বন্ধের পরে দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দর্শক, নেত্রকোনা ও সুনামগঞ্জের খবরাখবর জানবো সহকর্মীদের মাধ্যমে। আর শুরুতেই চলে যেতে চাই নেত্রকোনাতে। সেখানের হাওর অঞ্চলে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, বৃষ্টির পরিস্থিতি কেমন জানতে চাই আপনার মাধ্যমে, এবং পানি বেড়েছে তথ্য পেয়েছি, আসলে কতটা পানি বেড়েছে? অনেক। নেত্রকোনার গত 26 তারিখ থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। নেত্রকোনার
অংশ নদীর পানি বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবকটা হাওর এবং ফসলি জমিতে পানি প্রবেশ করেছে। আমি খোঁজ নিয়েছি খালিয়াজুড়ি উপজেলার হাওরগুলোতে 134টি হাওরে কিন্তু পানি তলিয়ে গেছে। যদিও এখন পর্যন্ত ফসল রক্ষা বাঁধের কোনো বাঁধ বা কোনো অংশ ভাঙেনি, তবু বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসল। এছাড়া কলমাকান্দা, বারহাট্টা, মদন মোহনগঞ্জ সহ প্রত্যেকটা হাওর অঞ্চলে যে জলাবদ্ধতা শুরু হয়েছে এবং ফসলি জমি অতি বড় ফসল কিন্তু তলিয়ে গেছে। যে ধানগুলো কিছু কিছু কাটা হয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে। আমি স্থানীয় প্রশাসনের এবং কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে নেত্রকোনার হাওর অঞ্চলে প্রায় 54 ভাগ ধান এরই মধ্যে কাটা হয়েছে। যদিও ধানগুলো যেগুলো কাটা হয়েছে সেগুলো নষ্ট হচ্ছে, কারণ হাওর অঞ্চলে যে খলা বা যেখানে ধানগুলো সংরক্ষণ করা হয় সেই জায়গাগুলোতেও কিন্তু পানি উঠে গেছে এবং এই পানিটা ক্রমেই বাড়ছে। কোনো অবস্থাতেই বৃষ্টি থামছে না এবং মনে হচ্ছে যে আবহাওয়ার যে পরিস্থিতি আরো অবনতি হবে। স্থানীয় প্রশাসন এবং যারা আছে তারা সতর্ক অবস্থায় রয়েছে। যদিও এই পানি তলিয়ে গেলেও ফসলগুলো কৃষকরা কিন্তু বজ্রপাতের ভয়ে মাঠে নামছেন না। অনেক কামাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা এবার একটু সুনামগঞ্জের দিকে তাকাতে চাই, সেখানে সোহানুর রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন। সোহান, সুনামগঞ্জের পরিস্থিতি জানতে চাই, বৃষ্টির পরিস্থিতি সেখানে কেমন? অনেক সুনামগঞ্জের অবস্থা যদি বলি, সুনামগঞ্জের যে হাওর অঞ্চলের অবস্থা আছে সেটা দিনে দিনে ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত মাত্র অর্ধেক ধান কাটা হয়েছে বোরো মৌসুমের। সুনামগঞ্জে প্রায় 2,23,000 হেক্টর জমি আবাদ হয়েছে, এর মধ্যে 1 লক্ষ সামান্য কিছুটা জমি কাটা হয়েছে। বাকি অর্ধেক জমি কিন্তু এখনো পড়ে আছে সোনালী ধান যেগুলো আছে সেগুলো নিয়ে। এখন এরই মধ্যে গত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে, কৃষকরা হাওরে নামতে পারছেন না এবং জমিতে পাকা ধানগুলো পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পলিথিনে করে কলা গাছের যে ভেলা আছে কিংবা নৌকা আছে সেইগুলো করে কোনো মতে হাওর থেকে ধান কেটে আনার চেষ্টা চলছে কৃষকদের। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এখনও কিন্তু পানির নিমজ্জিত অবস্থায় পড়ে আছে সোনালী ধানগুলো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই অবস্থা সুনামগঞ্জের প্রতিটি হাওরে হাওরে যারা কষ্ট করে দুর্ভোগ করে জলের সাথে সংগ্রাম করে ধান কাটতে পারছেন তারাও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। তারাও কিন্তু রোদের অভাবে এই যে ধানগুলো খলাতেই পড়ে আছে, তারা কিন্তু সেগুলো শুকোতে পারছেন না। আমরা অনেক জায়গায় দেখেছি যে ধান গাছে যে ধানগুলো কাটা হয়েছে এখনো মারাই করতে পারেনি, যারাই মারাই করেছে তাদের ধানগুলো চারা গজাচ্ছে। অর্থাৎ সুনামগঞ্জের কৃষকরা এখন খুবই খারাপ অবস্থার দিকে। তারা বলছেন তারা যদি সহযোগিতা না পান সরকারি, তাহলে তারা আর ঘুরে দাঁড়াতে পারবেন না। অনেক সোহান, আপনার মাধ্যমে জানছিলাম বিস্তারিত তথ্যপাত। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি আর দমকা হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মংলা, কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। সবশেষ প্রকাশিত পূর্বাভাসে আরও জানানো হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি হবে, দমকা বা ঝোড়ো হাওয়া থাকতে পারে, পাশাপাশি বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এমপিদের প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সড়ক, দ্বীপ ও উন্মুক্ত স্থানসমূহ সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। স্পিকার, একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্পিকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় নগর বনায়ন, মিয়াওয়াকি ফরেস্ট, এটা জাপানিজ একটি ফরেস্ট, এক ধরনের ছোট ছোট উন্মুক্ত মিডিয়াম জিরো সয়েল সবুজে আবৃত করার চেষ্টা করা হচ্ছে।
মাননীয় স্পিকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে মেট্রো রেলের নিচের খালি অংশে মিরপুর 12 হতে মিরপুর ডিএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবদুল্লাপুর হতে ফার্মগেট পর্যন্ত এই নিচের অংশে খালি জায়গায় বৃক্ষরোপণ করা হবে ইনশাল্লাহ। পাশাপাশি রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। 35 বছর আগের সেই ভয়াল 29 এপ্রিলের তাণ্ডব এখনও ভুলতে পারেনি উপকূলের কুতুবদিয়ার মানুষ। স্বজন হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে শত শত পরিবার। টেকসই বেড়িবাঁধ না থাকায় আজও অরক্ষিত উপকূলের এসব মানুষ। দিন কাটে জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে। 35 বছর আগে ভয়াল সেই দিনে একসাথে পরিবারের সবাইকে হারিয়েছিলেন কক্সবাজারের কুতুবদিয়া কৈয়ারবিলের আনোয়ার হোসাইন, গুলবাহার বেগম, মোজাফফর আহমদরা। ঘরবাড়ি জমিজমাও গেছে সাগরে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে স্বজন হারানোর বেদনা ভুলতে পারেননি আজও। মারা গিয়ে বাপ মারা গিয়ে সাঁসা লেড়া গোষ্ঠীর মধ্যে মারা গিয়ে 17 জন মারা গিয়ে। ঘর সালের দিয়েছিল, ঘর সালিয়ে ভাঙিয়ে মানে মিটে চুরি গিয়ে বাইরে কি দরিন নিয়ে হান্দিন নিয়ে গিয়ে কে নাই ইন তুলু আর যে আর শরীর ফাড়ে যাবে। এখনও জোয়ার ভাটার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে দিন কাটে। ভিটে বাড়ি হারিয়ে বেড়িবাঁধের উপর বসবাস করেন এই দ্বীপের কয়েকশো পরিবার। ঘূর্ণিঝড়ের সংকেত দিলে চলে যান আশ্রয় কেন্দ্রে। কষ্ট করি গিয়া ঘুরি থাকি আর আবার ওই মানে ঘূর্ণিঝড় হইলে আশ্রয় কেন্দ্র যাই। নলম্বর 10 নম্বর 7 নম্বর 6 নম্বর সিঙ্গিল আর বাইরে যাই আশ্রয় কেন্দ্র ধরে। 1991 সালের 29 এপ্রিল স্মরণকালের প্রলয়ঙ্কারী সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শত শত মানুষের প্রাণহানি শুধু নয়, সাগরে বিলীন হয়ে যায় কুতুবদিয়ার একমাত্র দ্বীপ রক্ষা বেড়িবাঁধ। দুর্যোগপূর্ণ এই এলাকার 6 ইউনিয়নে হেলিপ্যাড, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে স্থানীয়দের দীর্ঘদিনের দাবিও উপেক্ষিত। পর্যাপ্ত সাইক্লোন সেন্টারের অভাব আছে এবং যেই সাইক্লোন সেন্টারগুলো আছে এগুলো অরক্ষিত, এগুলোর কোনো পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ নাই। বন্ধবাকে একটা ইউনিয়ন একটা হেলিপ্যাড করা প্রচুর ব্যাপার না সরকারের জন্য। বেড়িবাঁধের একাধিক পয়েন্টে নতুন করে ভাঙন সৃষ্টি হওয়ায় আতঙ্কে উপকূলের মানুষ। এখানে কাজ চলতেছে, কিছু আছে 2-1টা জিও ব্যাগ লাগায় আবার চলে যায়, কিন্তু আমাদের ভয়াবহ এই কুতুবদিয়ার জোয়ারের পানি, পূর্ণিমার জোয়ারের পানি এখানে ঢুকে যাবে এরকম অবস্থায় আছি। পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবে, পরিকল্পনা মন্ত্রণালয়ে গেলে সেখানে প্রক্রিয়া শেষে অত একনেকে ওটা যদি অনুমোদিত হয় তাহলে প্রায় 40 কিলোমিটার আমাদের সেখানে বেড়িবাঁধ আছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। র্যাবের পোশাক পরা কিন্তু র্যাবের সদস্য নয়, এই বাহিনীর পরিচয়ে রাজধানীতে এক ব্যবসায়ীর 65 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তুরাগ থেকে মাইক্রোবাসে তুলে হাত চোখ বেঁধে ফেলে দেওয়া হয় পূর্বাচলে। আর ভুক্তভোগীর মামলার পর চক্রের মূল হোতা পুলিশের সাবেক সদস্য শাহিনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে সন্দেহভাজন আরও কয়েকজনকে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন মোহাম্মদ নিজাম। রাজধানীর তুরাগের 15 নং সেক্টরের 2 নং ব্রিজ এলাকা। দুপুরের দিকে চকবাজারের কসমেটিক্স ব্যবসায়ী সালমান মাহবুব জয় উত্তরায় গিয়েছিলেন মানি এক্সচেঞ্জ করতে। পথেই র্যাবের পোশাকধারী কয়েকজন এসে তাকে জোর করে গাড়িতে তোলে। ওরা র্যাবের পোশাক পরা ছিল। যমুনা টেলিভিশনকে সালমান মাহবুব জানিয়েছেন, মতিঝিল সহ বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে গিয়ে ভালো দাম না পেয়ে মেট্রো রেলে করে উত্তরা যান। উত্তর স্টেশনে নামলে আগেই যোগাযোগ করা জামান মানি এক্সচেঞ্জ নামের এক প্রতিষ্ঠান থেকে তাকে ফোন করে কোথায় আছেন জানতে চাওয়া হয়। কথা শেষ করে ভুক্তভোগী সালমান অন্য এক যাত্রীর সাথে অটোরিকশায় ওঠেন আজমপুর যাওয়ার জন্য।
মেট্রো থেকে নামতেছি তখনই আমাকে জামান ফোন দিয়েছে, জামান মানি এক্সচেঞ্জে, ভাই কত দূর আছেন? আমরা ভাই আমি এই যে মেট্রো থেকে নেমে গেছি, জাস্ট রিক্সা আসতেছি, একটু কি বলছি। হাঁটতে হাঁটতে একটা রিক্সা আসছে, তখন একটা ছেলেও ছিল, ও আজমপুর যেতে চাচ্ছে। তা ও তো আজমপুর যাচ্ছে, ওকে নিয়ে নিই, একসাথে তো একই জায়গায় তো যাচ্ছি, ওকেও আমি আমার সাথে রিক্সায় নিয়েছি। সালমান জানান, ভয় পেয়ে তিনি দৌড়ে পালানোর জন্য চেষ্টা করলে জোর করে তাকে একটি মাইক্রোবাসে তোলা হয়। সালমানের দাবি, এ সময় তার কাছে দেশি বিদেশি বিপুল সংখ্যক মুদ্রা ছিল। 32 লাখ সামথিং টাকার মতো ক্যাশ আর 8,79,000 থাই বাত ছিল। আমি লাভ দিয়েছি, লাভ দেওয়ার সময় আমার রিক্সার সাথে পাটা বেজে গেছে, তো ওরা আমার সাথে ধরে বসছে, একদম লাভ দিয়ে যেতে দিবে না। তখনই আমি একজনকে দিয়েছি ঘুরে যে কনি দিয়ে ঘুষা, আরেকজন দিয়ে বাম হাত দিয়ে ঘুষা লেগে ওরা আমাকে আবার মারছে। মেরে তো 4-5 জন ধরলে যা হয়, আমি তো একা পারার মতো টেনে হেসটে নিয়ে যাচ্ছে, বাট আমি যাচ্ছি না, আমি তখন চিল্লাইছি। ভুক্তভোগী আরও জানান, গাড়িতে তার উপর নির্যাতনও করা হয়। তার ধারণা, র্যাব পরিচয় দেয়া চক্রটি আগেই তার গতিবিধি সম্পর্কে জানতো। ঠোকানোর সাথে সাথে করলো কি, আমার মাথাটাকে নিচে করে আমাকে হ্যান্ডকাফ পিছিয়ে পড়ায় দিল, সাথে সাথে স্কচ টেপ দিয়ে আমার চোখটাকে বাঁধলো, তারপর আবার কালো রঙের একটা কাপড় দিয়ে আমার চোখটা বাঁধতেছে একদিক দিয়ে, আর ওই যে আমাকে মারতেছে। গাড়ির মধ্যে চিল্লাচিল্লি করতেছি যে আমার মাইরা ফালান, শেষ হয়ে যাবো, আমার সর্বস্ব আমি দিব না। আমার তখন মনে হচ্ছে ওরা ফলো করেছে আমাকে। উত্তরার এই ঘটনা দেখেছেন স্থানীয় অনেকে, তবে র্যাবের পোশাক থাকায় কেউ এগিয়ে যায়নি। তোর দিছিল পোলারে ধরে আনছে, আই না মাইরা টাইরা ওই গাড়ির ভিতরে ঢুকায় গাড়ি টান দিয়ে লয়ে গেছে। আমরা তো দেখছি যে ধরে নিয়ে গেছে, কিন্তু আমরা তো সঠিক খবর জানি না যে সব আসলে কি হয়েছে। রাজধানীর তুরাগ থানার অধীনে এই রাস্তাটি অন্যতম ব্যস্ত একটি রাস্তা। দিনে বা রাতে সবসময় এখানে যানবাহন এবং মানুষের চলাচল বা উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু এরপরও এই জায়গা থেকে একজন ব্যবসায়ীকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এর আগেও এই এলাকায় এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে পূর্বাচল 9 নং সেক্টরের একটি নির্জন জায়গায় সালমানকে ফেলে পালিয়ে যায় র্যাব পরিচয় দেওয়া চক্রটি। হাতিয়ে নেওয়া হয় টাকা। এখানে পেয়েছি। দিয়াবাড়ি থেকে সালমান মাহবুব জয়কে একটি গাড়িতে করে 23 কিলোমিটার দূরে এনে এই পূর্বাচলের এই জায়গাটিতে ফেলে রাখা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। এলাকাবাসী বলছে, জনবসতি কম হওয়ায় এখানে প্রায়শই ঘটে এমন ঘটনা। এই জায়গায় হচ্ছে নীরব, মানে এখানে মানুষ চলার জনসংখ্যা কম, তো আমাদের বাড়ি এখানে বাড়ি দূরে দূরে বাড়ি, যা মনে করেন যে কেউ আশেপাশে দেখে না। ঘটনার দিন 25 এপ্রিল মধ্যরাতে তুরাগ থানায় ডাকাতির মামলা করেন ভুক্তভোগী। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করার পর চক্রের কয়েকজনকে শনাক্ত করে তারা। অনুসন্ধানে জানা গেছে, এই চক্রের মূল হোতা গোলাম মোস্তফা ওরফে শাহিন পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল। গত বছর জুনে উত্তরায় নগদ পরিবেশকের 1,08,11,000 টাকা লুটের ঘটনায় গ্রেফতার হন। কিছুদিন আগে জামিনে বেরিয়ে আসেন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম, আর প্রতিদিনই হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু আর আক্রান্ত যেন বাড়ছেই। আর এই পর্যন্ত হামে 273 জনের মৃত্যু হয়েছে। সার্বিক পরিস্থিতি জানাতে মহাখালীর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, আপনার মাধ্যমে জানতে চাইলে হামের উপসর্গ নিয়ে আজ হাসপাতালে রোগীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর চিকিৎসকরাই বা সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন? অনেক হামের যে মহামারী আকার ধারণ করেছে সেটি হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা দেখলে সেটি প্রমাণিত হয়। যেমন এই মহাখালীর ঢাকা উত্তর হাম ডেডিকেটেড যে হাসপাতালটি তৈরি করা হয়েছে, যে আগে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ছিল, সেখানে আজকে এই বিরূপ বৈরী পরিবেশের মধ্যেও, ঝড় বৃষ্টির মধ্যেও সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত 9 জন রোগী ভর্তি হয়েছেন হাম আক্রান্ত হয়ে। এবং আরেকটি সংখ্যা যদি বলেই তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল 8টা থেকে আজকে সকাল 8টা পর্যন্ত 114 জন, প্রায় 1000-এরও বেশি রোগী ভর্তি আছেন হাম আক্রান্ত।
এবং এই সংখ্যাটাই কিন্তু বলে দিচ্ছে যে হাম কোন পর্যায়ে মহামারী আকার ধারণ করেছে। শুধুমাত্র একটি হাসপাতালের চিত্র যদি এরকম হয় তাহলে সারা দেশব্যাপী আরও অসংখ্য রোগী, হাজারো রোগী কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি আছেন যারা হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে সবচেয়ে বড় ব্যাপার এটি যে এখন হাসপাতালগুলো এবং চিকিৎসকরা এই বিষয়টি নিয়ে খুবই সতর্ক এবং গুরুত্বের সঙ্গে তারা চিকিৎসা দিচ্ছেন। যেমন এই হাসপাতালটিতেই অনেকে যারা রোগী হয়ে এসছেন তাদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ডাক্তাররাও সতর্ক অবস্থায় তাদেরকে চিকিৎসা দিচ্ছেন, যেহেতু হাম আক্রান্ত হয়ে এরই মধ্যে প্রায় 275 জনেরও বেশি মারা গেছেন এবং এটি রীতিমতো মহামারীর মতো সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এবং এই সংকট মোকাবেলায় হামের যে ভ্যাকসিনেশন, যেটি গত প্রায় 3 দশক ধরে বাংলাদেশ সফলভাবে দিয়ে এসেছিল, সেটিকে জোরদার করার জন্য চিকিৎসকরা কিন্তু বিশেষজ্ঞরা বারবার করে সরকারের কাছে বলছেন এবং তাদের পরামর্শ হচ্ছে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি যদি আবারও সফলভাবে কার্যকর করে তোলা যায় তাহলে আগামী দিনে হামের যে মহামারী সেটির থেকে হয়তো বাংলাদেশ রক্ষা পাবে। আর এখন যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে তার পরামর্শ দিয়েছেন। সরকারও বারবার করে বলছেন। শাকিল, ধন্যবাদ আপনাকে হামের ব্যাপারে সবশেষ খোঁজ খবর আমাদেরকে জানানোর জন্য। 5 বছর পর ফের মমতা শুভেন্দু দ্বৈরথ দেখছে পশ্চিমবঙ্গ। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে রাজ্যটিতে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর এই ধাপে 142টি আসনে লড়ছেন 1448 জন প্রার্থী। রায় জানাবে 3,21,00,000-এর বেশি ভোটার। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে চলছে নির্বাচনী যজ্ঞ। 2021 সালের ভোটে এই 142টি আসনের মধ্যে 123টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল, 18টি আসন পেয়েছিল বিজেপি। গতবার নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী। দুই প্রতিপক্ষের সম্মুখ লড়াইয়ে এবারে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয় গত 23 এপ্রিল। ভোটাভুটি হয় 152টি আসনে। রাজ্যটিতে আগামী 4 মে ঘোষিত হবে নির্বাচনের ফলাফল। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। দর্শক, যেমন বলছিলাম যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের হাই ভোল্টেজ ভবানীপুর, আর সেই ভবানীপুরেই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে আছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সরাসরি যুক্ত হচ্ছে সুকান্তের সাথে। সুকান্ত, আপনার মাধ্যমে আসলে সকালবেলাও জেনেছি ভোট কেন্দ্রের অবস্থা, এখনও জানতে চাচ্ছি এই পর্যন্ত কেমন পড়ল ভোট সেটি জানতে চাই। আর পাশাপাশি মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী কখন নাগাদ ভোট দিতে আসতে পারেন? দেখুন, সকালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভোট দিয়ে গেছেন এবং বিকেল 5টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিতে আসবেন মিত্র ইনস্টিটিউটে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেটা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় 70 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার, সেখানে তিনি ভোটগুলিকে ঘুরে দেখছিলেন এবং তারপরে কলকাতায় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, এই মরশুমের এই বৃষ্টি শুরু। এবং এর আগে প্রথম ধাপে তীব্র যে দাবদাহ ছিল তাতে 7 জন ভোটারের মৃত্যু হয়েছিল। এই আজকের যে আবহাওয়াটা রয়েছে মানে প্রতিকূলতা বলা যায় না, অনুকূল বলা যায়, অর্থাৎ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানুষ ভোট দিতে দেখা যাচ্ছে। আমার পিছনে দেখুন একটা বিশাল লাইন আছে, এখানে 2টি বুথ রয়েছে, এখানেও কিন্তু বিশাল মানুষ, প্রচুর মানুষ কিন্তু ভোট দিতে এসেছে। আমরা দিদিকে, দিদি আবহাওয়াটা কি আগের থেকে ভালো মানে ভোটের অনুকূলে? আর যেটা মানে সবাই মহিলারা যারা নারী রয়েছেন তারা বাড়ির কাজকর্ম সেরে কিন্তু ভোট দিতে আসছেন। এছাড়াও পুরুষরাও কিন্তু সকাল থেকে কিন্তু বুথে বুথে কিন্তু ভোটটার একটা বিশাল ইয়ে। সব থেকে বড় কথা হচ্ছে গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত যে ভোটদানটা পড়েছে তার হার হচ্ছে 18.89%। এটা কিন্তু প্রথম ধাপে অর্থাৎ এখন ভারতীয় সময় 11টা, এর আগের প্রথম ধাপে এই ভোটটা প্রায় 40% হয়ে গেছিল, সেখানে এটা কিন্তু এখনো 25% কি 20%-এর মধ্যে রয়েছে। যদিও সর্বশেষ আপডেট নির্বাচন কমিশন দিলে আমরা বলতে পারবো যে কত সংখ্যক ভোট এখনো আপাতত পড়েছে। সুকান্ত, এই যে নির্বাচন পশ্চিমবঙ্গের, তার মধ্যেই আসলে সবশেষ খোঁজখবর আপনার মাধ্যমে জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।